বুঝছো? হ্যাঁ, মার্কেটিং নিয়ে, কন্টেন্ট ক্রিয়েটিং, এবং এই বিষয়টা নিয়ে তুমি বহুদিন ধরে কাজ করতেছো। আমি না, তুমিও করতেছো আমার সাথে সাথে। আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গাটা নিয়ে যখন কাজ করতেছি তখন বিভিন্ন মানুষ কিন্তু যারা মার্কেটিং নিয়ে কাজ করে একদম ডিরেক্টলি রুট লেভেলে, মানে ফিল্ডে যারা কাজ করে, তাদেরকে নিয়ে কিন্তু একটা মিথ আছে, তারা বুঝুন বুঝায় অনেক কিছু সেল করে দেয়, এরকম তারা মানে সাধারণ মানুষ কিন্তু এই ধরনের জিনিস মনে করে, মানে মিঠা মিঠা কথা বলতে। হ্যাঁ, একদম মিষ্টি মিষ্টি কথা বললে তাদের গোছায় দেয় আর কি। হ্যাঁ, যেমন একটা কথা আছে যে কিনতে গেলে পাগল হয়, বেচতে গেলে ছাগল হয়। তো এই ধরনের একটা বিষয় থাকে। তো এর মধ্যে একটা অন্যতম কিন্তু হচ্ছে এমএলএম বিজনেস। মানে অন্যতম বলতে কি, এর মধ্যে আর কি যদি যেটা খারাপ পর্যায়ে একদম করা যায়। আমরা খারাপ পরে মানে মার্কেটিং এর একটা বাজে সাইড ধরা যায়। তো এই এমএলএম বিজনেসের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সূচনা সেটা হচ্ছে আমেরিকায় সূচনা হয়েছিল 1860 সালে, এবং অ্যাডভান্স হয় সেটা 1934 সালে, এবং এন্ডিং এসে বাংলাদেশে যখন এটা ঢুকে সেটা কিন্তু 1998 সালে। আমরা যদিও ডেস্টিনি নামক শব্দটা দিয়ে এটা পরিচিত, কিন্তু এটা শুরু কিন্তু হয়েছিল 1998 সালে। সেই জিনিসটা কিন্তু হচ্ছে একটা জিটিএন একটা কোম্পানি ছিল, এবং সাথে টম জং নামক একটা কোম্পানি ছিল, যারা এটা নিয়ে বেশ ভালো একটা কাজ করে এবং তারা বেশ ভালোভাবে একটা প্রোগ্রাম চালনা করে। কিন্তু আমরা যেটা প্রপারলি দেখছি যে ডেস্টিনি নামক একটা জিনিস, যেটা বলা হয় যে একদম শহর থেকে গ্রাম অঞ্চলে এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু তারা বিস্তার করছিল, এবং যারা হচ্ছে মধ্যস্বত্বভোগী বা যারা একটু মধ্যবিত্ত, এদের মধ্যে দেখা গেছে যে নিম্ন মধ্যবিত্ত, এদের ক্ষেত্রে আমরা দেখতাম যে এরা তো দৈনন্দিন যে আয় করে সেটাতে একদম ধনী হতে পারে না, কিন্তু প্রতিদিনই তো তারা স্বপ্ন দেখে যে তারা আজ হোক কাল হোক তারা একটা বড় একটা বাড়ি চায়, বড় একটা গাড়ি চায়। তো এদেরকে যে স্বপ্ন দেখাতো, এই স্বপ্ন দেখানোর জন্য কিন্তু এরা এখানে টাকা ঢালতো। আমার কেন জানি মনে আছে কিছুদিন আগে হয়তো বা তুমি এরকম কিছু একটা জায়গায় একটা লোভ করছিলা, ঠিক আছে? কিছুদিন আগে না, মানে বেশ আগে, বেশ কয়েক বছর আগে। তো বাঁচায় তো নিয়ে আসছিলাম। তার মধ্যে দর্শকরা কিন্তু আসলে এরকম ধোঁকা খেতে চায় না। অবশ্যই। তো আমরাও চাই না যে যারা ভিউয়ার আছে তারা মানে ধরা খাক। তো দর্শকদের কিন্তু আজকে তোমার এই একটা গল্প বা তোমার এই যে একটা ট্র্যাজেডিতে তুমি নামার পরে বাইচে আসলা আর কি, বেঁচে আসার গল্প আমারই পাইলি, মানে আমার গল্পই ভালো লাগবে, আর মানুষের আমার মানে শিখতে হবে। তো এখন হয়তো বা অন্যের জীবন দিয়ে শিখবো, নাহলে নিজে চোখে শিখবো। আমার দর্শকরা চায় না নিজের চোখে তোমার মানে তুমি ঠকো নাই, বাইচে আসছো, কিন্তু বেঁচে গেছে আর কি। হ্যাঁ, সেই গল্পটা ঠিক আছে, শুরু করে দেবে, সমস্যা নেই। তো বলো, মানে রহস্যটা কি, তুমি এখানে কেমনে ঢুকলা? এই বিষয়টা নিয়ে আমরা জানতে চাই যে তুমি এইখানে কেন চলে আসলা। ওকে, তাহলে আমি একেবারে এখানে বলতে কি, মানে আমার সাথে যে স্ক্যামটা হতে হতে বেঁচে গেছি সেটা একটু শেয়ার করি। হ্যাঁ। তা সেটা কি হয়েছিল, তো বেশ কয়েক বছর আগে, তখন হচ্ছিল পড়াশোনা করছি, তখন একটা ইভেন্টে গেছিলাম। ইভেন্টে যে একটা মেয়ের সাথে আর কি একটু পরিচয় হয়, মেয়ের সাথে বেশ ভালোভাবে কথা হয়। তা মেয়ের সাথে কথা বলতে বলতে বুঝিস তো, বয়স কম, প্রেমের উপর দেউড়া, ওই প্রেম তখন স্পর্শ করা হয় নাই। যাই হোক, এখন ওই বেশ সুন্দর ছিল। হ্যাঁ, সুন্দর ছিল। ঠিক আছে, ওই ব্যাপারে না যাই, ওই ব্যাপারে কেন যাও। এখন ওই মেয়েটার সাথে কথা হবে। এখন মেয়েটা বললো যে ও একটা আলাদা করে একটা কোম্পানির সাথে কাজ করে, তা ওরা বেশ ভালো ইনকাম করে, ভালো কাজ করে। তুমি যদি আমাকে বললো যে তুমি যদি আগ্রহী থাকো তাহলে তুমি আমাদের সাথে করতে পারো, এরকম করে সে আমার নাম্বারটা নিল। একদম মানে তুমি বলে গেলা। হ্যাঁ, একটু তো বুঝোই। তার নাম্বারটা নিল, নেওয়ার পরে থামো, পুরো কাহিনী আগে শোনো না। নাম্বারটা নেওয়ার পরে রাতের বেলা কল দিল, তখন মনে হয় 11টা 11:30 দিকে কল দিছে রাতে। তা তখন তো ধরো যে দিল্লি গেল আটো ফুটকে, এখন রাতের বেলা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি অবস্থা, কেমন আছো, বাসায় ঠিক মতো পৌঁছাইছো, এগুলো খোঁজ খবর নাও। হ্যাঁ, কেয়ার করতেছে। করার পরে আপনারা শোনেন কথাটা, আশা করি খুব কাজে লাগবে। তা এখন কেয়ার করতেছে, করার পর বলতেছে যে দেখো, তোমাকে যে এটার কথা বলছিলাম, তুমি কালকে অফিসে আসো, অফিসে এসে আমরা হচ্ছে কথা বলি, ডিসকাস করি, দেন কোনো কিছু একটা করা যাবে, আসো। আমি বললাম যে মেয়েটা যেহেতু ডাকছে অফিসে, যাই ঘুরে আসি। মানে আমি ডাকলে তো কোনোদিন আসো না, যাই হোক। হ্যাঁ, বলো। এই জন্যই তোমার কাহিনী আমি বলতে চাই, তারপর আগে দর্শক যারা ভিউয়ার আছে তাদের জন্য বললাম, ঠিক আছে? এখন গেলাম, যাওয়ার পরে আগের দিন বলতে কি হয়তো বা 2-1 দিন আগে, মানে আমি যেদিন গেছি 2-1 দিন আগে হয়তো ওর সাথে পরিচয় হয়েছে। তার পরিচয়ের সময় যেভাবে কথা বলছিল বা ওর সাথে আমার মেসেজে যেভাবে কথা হয়েছে, ওইখানে যাওয়ার পর পুরো চেঞ্জ কিরকম গেছি ডিটেইলসে বোঝানো শুরু করলো। আগে ফার্স্ট টাইম বলে দিল যে আমাদের ব্যবসা সিস্টেমটা কিরকম। এমএলএম এর হয় কি, এমএলএম এর ওই ব্যবসার সিস্টেমটা একরকম থাকে। বিশেষ করে ডেস্টিনির যে ঘটনাটা ঘটছে, ওটার পর তো সবাই মোটামুটি সতর্ক হয়ে গেছে। এই কারণে এর পরবর্তী সময় যে সকল এমএলএম ব্যবসা এখন অলরেডি যেগুলো আছে, আমার হয়তো ভিউয়াররা আমার সাথে কথার সাথে মিলাতে পারবে যে এখন যারা এমএলএম ব্যবসা করছে, ডিজিটালি করুক বা ফিজিক্যালি যারা করুক, তাদের ফার্স্টেই বলে নেয় যে আমরা কিন্তু
ডেস্টিনির মতো আমাদের ব্যবসা সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট, এটা বলে নাই, কিন্তু আদতেও এই ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন, হ্যাঁ, আমার যে প্রশ্নটা, সেই মানে সেই মেয়েটা কি তোমার সাথে বসেছিল? না, ওরা কি পাশে ছিল, আশেপাশে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ওসব জায়গায় তোমার গুরুত্ব বেশি পাচ্ছ, আমি বুঝতে পারছি। না, না, তারপরে বলো এখন সেখানে তুমি কি পাইলা? ওকে, সেখানে কি হলো, সে যে ছেলেটার সামনে বসলো, সেই ছেলেটা ব্যাখ্যা করলো যে দেখেন, এই আমাদের ব্যবসা সিস্টেম এরকম, আপনি একটা প্রোডাক্ট ধরেন যে 10,000 টাকা দিয়ে আপনি কিনবেন, কিনে আপনি হচ্ছে আমাদের সদস্য হয়ে গেলেন, এরপরে আপনি আপনার মতো এরকম আরো 3 জন সদস্য বা 4 জনের কথা বলছিলেন, আমার সঠিক নাম্বারটা মনে নেই, যে আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তারা এরকম প্রোডাক্ট কিনে আমাদের সদস্য হবে, হওয়ার পর ওরা প্রত্যেকে আবার 4 জন করে আনবে, ওইখান থেকে তারা ওই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা কেনার মাধ্যমে যে সদস্য হচ্ছে, ওইখান থেকে পার্সেন্টেজ আমি পাবো। আচ্ছা, ঠিক আছে, এরকম ভাবে আমি মানে একদম একটা পিরামিড সিস্টেম মার্কেটিং ও বলে আর কি এমএলএমটাকে, ওই রকম আকারে যাবে যে আমি দেখতেছি যে ওদের থেকে এরকম ভাবে পেতে থাকবো, মানে খুব তাড়াতাড়ি আমি লাখপতি হয়ে যাবো, এরকম একটা লোক দেখানো শুরু করছে। তা আমি শুনতেছি, বোঝার চেষ্টা করতেছি ব্যবসাটা কি। তা এর মধ্যে হঠাৎ করে একজন লোক হয়তো বা আসবে, সেই জন্য সে আমাকে বলতেছে যে ভাইয়া দেখেন, আমি তো আপনাকে মোটামুটি বুঝালাম, এখন আমাদের মাঝে হচ্ছে একজন আসবে, আমি যাকে দেখে প্রতিনিয়ত শিখি, যাকে আসলে দেখে আমি আমার নিজেকে আইডল মনে, তাকে আমার আইডল মনে করি, তার কাছে অনেক কিছু শেখার আছে, মানে এক কথা সে বারবার বলতেছিল যে অনেক কিছু শেখার আছে, তার সাথে কথা বললেই খুব ভালো লাগে, নিজেকে এনার্জেটিক মনে হয়। তাহলে আমি ঠিক আছে, ভালো, খুব প্রশংসা করতেছে লোকটা, দেখি কে। একজন আসলো, বসলো, বসার পর উনিও ওনার মতো করে ব্যাখ্যা করলো, তারপর উনি ওনার মোবাইলে দেখাইলো যে উনি কত টাকা উইথড্র করছে, কবে উইথড্র করছে, এগুলো দেখালো, মানে আমার আর কি জানার মধ্যে ফাঁসানোর চেষ্টা করতেছে। এটা করার পরে দেন ওর কথাও প্রায় শেষ পর্যায়ে আসার পর সে তখন বলা শুরু করতেছে, দেখেন ভাই, আপনাকে তো আমি মোটামুটি বুঝালাম, এখন আমাদের মাঝে যিনি আসবেন তাকে দেখে আমি প্রতিনিয়ত শিখি, অনেক কিছু জানি, যার মাধ্যমে আমি অনেক মানে এনার্জি পাই, যার মাধ্যমে আমি কি করব সামনে সেটার একটা অনুপ্রেরণা পাই, মানে সে ওই একই কাজের কথা বলা শুরু করলো। আচ্ছা, ওদের ড্রেস আপটা কেমন ছিল? ওদের ড্রেস আপটা হচ্ছে ফর্মাল ড্রেস আপ ছিল, ফর্মাল ভাবে ধরো যে শার্ট প্যান্ট ফর্মাল। আচ্ছা, ওখানে যে তুমি গেলা, আমার প্রশ্নটা হচ্ছে তোমার সাথে তো আরো অনেক মানুষ গেছে, অনেক শত শত মানুষ ছিল, তারাও তো নিশ্চয়ই তোমার মতো আগ্রহ নিয়ে শুনছিল। ওইখানে হচ্ছে কি, ওখানে তোমার হচ্ছে ছোট ছোট খোপ করে একটা জায়গা, এক একজন ওই খোপের সামনে বসে আছে, অপর প্রান্তে আরেকজন বসে কাউন্সিলিং করতেছে, এরকম অনেক বড় টেবিল, এরকম আলাদা আলাদা করে কাউন্সিলিং করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখন আমি একটু এই জায়গাটা তোকে ক্লিয়ার করি, এই যে বলার পর তখন আমার একটু খটকা লাগা শুরু করলো, সবাই একই কথা কেন বলে? ওদের কাছ থেকে ফিরে যখন আমি মেয়েটার সাথে কথা বললাম, মেয়েটাও দেখে একই কথা বলা শুরু করে, এদের সবার কাছ থেকে কিন্তু আমি প্রতিনিয়ত অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। তার সেই সরল কণ্ঠ কি তখন চেঞ্জ হয়ে আছে? তোমার ওই একই জায়গার মধ্যে আছো, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি ওইটাকে বোঝো। আচ্ছা আচ্ছা। এখন ওটা বলা শুরু করার পর পাশে একটা রুম দেখালো, ওই রুমে হচ্ছে কাউন্সিলিং চলছিল, একজন মেন্টর সামনে দাঁড়াবো, সে দাঁড়ায়, সামনে হচ্ছে মনে হয় 60-70 জন মানুষ, তারা হচ্ছে শুনে তাদেরকে আর কি বোঝাচ্ছে এরকম একটা জিনিস। আমাকে বললো যে তুমি তো ভালোভাবে কথা বলতে পারো, তুমিও হয়তো এরকম মেন্টরদের মতো কথা বলতে, মানে লোক দেখানো শুরু করলো। তো এটা করতে করতে আমি বললাম যে ঠিক আছে, দেখি কি করা যায়, হয়তো বা 10,000 টাকা দিয়ে ওদের একটা পণ্য কিনে ওদের সদস্য হতে হবে, দেখি করা যায় কিনা। তো এটা বাসায় গেছি, ভাবতেছি, তা ভাবতে ভাবতে আমার ওই সময় বেশ ব্যস্ততা যাচ্ছিল। তা আমি ওই মেয়েটা আমার প্রাইম অফ দেয়, আমি ইগনোর করি, যে আমি বলি যে আসলে আমার বাসা থেকে অনেক দূর, তো আমি আসতে পারবো না। তো মেয়েটাও বেশ হচ্ছে অভিমান নিয়ে মাঝে মাঝে কথা বলে, এবং তুমি কি বেশ ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্ট ফিল করছো, আমি বুঝতে পারছি। না সেটা ঠিক আছে, কিন্তু সামনে যাই, আর ভিউয়ারদের আসলে জানা দরকার যে আসলে আরো কি কি মিঠা কথা বা কতটা ফাঁদে আসলে ফেলতে পারে। তাই আমার বন্ধু মাত্র পড়তেছে আর কি, মানে হাসতেছে গল্পটা শুনি। হ্যাঁ, তারপরে মানে তাদের উপর যে উদাহরণ, তাদের কথা স্পর্শ করি না, ঠিক আছে? ঠিক আছে। তাই এখন ওইভাবে গেল, কিছুদিন যাওয়ার পরে মেয়েটা হঠাৎ করে একদিন বললো যে আমাদের একটা মানে বড় কনফারেন্স, একটা অনুষ্ঠান আছে, তুমি ওখানে আসো, তোমার জন্য আমি আলাদা করে টিকিট কিনে রাখছি, ওখানে তো একটা পে করলে, তোমার করলে তো আমি হচ্ছে ওটা পে করে দিয়েছি, তুমি আসো। তো বললাম যে ডাকছে, অস্বীকার করি, হ্যাঁ একজন একটা চরম তুমি যেরকম করতেছো ওরকম না, বেশ ভালো ছিলাম। তাই ফার্স্ট ডে যদি এরকম বিজনেস শুরু হয়, না এরকম করবোটা কোথায় যাবে? তারপরে ঠিক আছে, তাকে জিনিসটা বলি। এখন মেয়েটা ডাকার পর আমি গেলাম, বড় কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে হচ্ছে প্রায় কয়েকশো মানুষ, মেবি 300-400 মানুষ হচ্ছিল কনফারেন্স রুমে আছে, মানে ওইখানে ছিল, মানে ওই কনফারেন্স রুমটাতে। আর হচ্ছিল সামনে একটা স্টেজে হচ্ছিল একটা লোক দাঁড়ানো, মধ্যবয়সী একজন লোক, তার সে বেশ কোট টাই পরা, বেশ মানে আর কি
সেজে গুজে আর কি দাঁড়ানো, সে তখন বলা শুরু করলো। ওইখানে 2 ঘন্টার সেশন ছিল, ফার্স্টের 1 ঘন্টা। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকক্ষণ ধরে মজা করেছি, কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কিভাবে আসলে ওরা ফাঁদে ফেলে একটু বোঝার চেষ্টা করুন। ওই 1 ঘন্টা সে মোটিভেট করলো, এখানে কোনো সেলসের একটা কথাও বলে নাই, মানে সম্পূর্ণ সে মোটিভেট করছে যে জীবন নিয়ে আপনারা আপনাদের জীবনে কম, অনেক মানুষ অনেক কথা বলবে, ফ্যামিলির মানুষ অনেক কথা বলবে, কিন্তু নিজের লক্ষ্যে ঠিক থাকতে হবে, কিভাবে নিজের লক্ষ্যে ঠিক রেখে কম বয়স থেকে ইনকাম করা যায়, ইনকাম করলে কি হতে পারে, এই নিয়ে আর কি মোটিভেট করতেছে। 1 ঘন্টায় সে তার কোম্পানি রিলেটেড একটা কথাও বলে নাই। আমি বললাম যে ভালোই তো, কনফারেন্সটা বেশ ভালো, যে মানে আত্মবিশ্বাসী করে তুলতেছে। এরপরের ঘন্টাতে শুরু করলো তার যে কোম্পানি, আমি কোম্পানির নামটা বলছি না, তার যে কোম্পানি, সেই কোম্পানি হইতেছে যে কি করে, কি প্রোডাক্ট আছে, ওদের সিস্টেমটা কি, মানে ওই যে আগে তো আমি বলছি ওগুলো সে ব্যাখ্যা করলো। ব্যাখ্যা করার পর একটা প্রেজেন্টেশন স্লাইড দেখালো, দেখানোর পর এরপর সারি সারি প্রায় 8-10 জন ছেলেকে স্টেজে উঠালো, তারা বেশ কোট টাই পরা উঠায়, তাদেরকে হইতেছে যে ফুল দিয়ে বরণ করলো। ওরা বলে হইতেছে যে টার্গেট ফিল আপ করে এখন এবিপি, বিভিন্ন পজিশনের নাম ওরা বলছিল যে এবিপি পর্যায়ে চলে গেছে। আমি দেখি যে এবিপি তো অনেক বড় একটা পর্যায়ে, মানে একটা বড় একটা পদ, একটু বাচ্চা বাচ্চা ছেলেরা এত পদ পেয়ে গেছে শুধুমাত্র এই সেলস টার্গেট পূরণ করার কারণে বা এতজন মানুষকে নিয়ে আসার কারণে একটু লাগতেছিল। তো ওদের এক একজনের ফুল দিয়ে বরণ করতেছে, করে হইতেছে যে ওদের মুখ থেকে শুনতে যাচ্ছে ওদের অনুভূতি, এক একজন তা আবেগে তো পারলে কাইদেই দেয় এমন একটা অবস্থা। তা এরকম করতে করতে মোটামুটি ওটা শেষ হলো। শেষ হওয়ার পর আমি তো মানে ভেবেই নিছি, বাইরে বেরিয়েছি, বাইরে বেরোবো, আবার হতেছে যে মেয়েটা মানে মোটিভেট করতেছে, বলতেছে যে তুমি তো টাকাটা দিতেই পারো, দেখছো তো কত ভালো, কত স্বচ্ছ, মানে এগুলো বোঝানোর চেষ্টা করতেছে। তা আমি তো ভাবছি যে আমি টাকা ঢালবই, মানে মেয়ের পিছে না না, মেয়ের পিছে না, তুমি লাইন কেন তুমি ব্রেক দিতেছো, অন্যদিকে ঘুরে দিতেছো। তুমি তো ওনার সাথে আছো না, ওনার সাথে আছি তো, উনি তো এখানে একটা সহায়ক ভূমিকা পালন করছে, সহায়ক চরিত্র। আমি বুঝতে পারছি। এখন আমি তারপর যে ভাবলাম যে কারোর কাছে ধার বা আমার কাছে পকেটে কিছু টাকা ছিল, ওগুলো মিলে কিনে ফেলি, এরকম একটা চিন্তা। আর আমার লাইফে একটা জিনিস কি, আমি আমার যাই করি না কেন আমি আমার মাকে জানাই করি। তা আমি যখন টাকাটা দিব তার আগে মনে হয় যে আম্মুকে একটু বলি বাসায়। আচ্ছা, এখানে যদি আমি ট্যাগ করি, আমার মনে হয় যে এখানে তুমিও আমাকে যুক্ত করতে পারো। হ্যাঁ। আচ্ছা, তখন কিন্তু আমিও বলছিলাম যে রাতারাতি যে কখনো বড় লোক হতে পারে না। কথা মনে আছে, তোমারও বলছিলাম যে তুমি তো বন্ধু, যে ডুবলে এক লগে ডুববো। আচ্ছা। যাই হোক, আমরা যে বললাম, বলার পর এখন আম্মু বলতেছে যে ওদের বিজনেস স্ট্রাকচার শুনে আম্মু ফার্স্টেই বলছে যে এটা ডেস্টিনি মতো। আমি বললাম যে না, এটা ডেস্টিনি মতো না, একটু ডিফারেন্ট, কারণ ওরা তো আমার এটা শিখাই দিছে, ওরা আমার বলছে, আমার মাথায় তো এটা ঘুরতেছে। দেন আমি বললাম, আম্মু বলতেছে কি বলছে বলো তো বাবা। আমি বললাম যে ওরা এই ফার্স্টে এই কথা বলা শুরু করছে, দেন এই কথা বলছে, মানে এইভাবে আমি ব্যাখ্যা করলাম। আম্মু বলছে থামো, তারপরে এই কথাটা বলছে না, বললাম যে হ্যাঁ এটাই তো বলছে। তারপর বলছে না যে এত সময়ের মধ্যে কয়েকজন মানুষকে সামনে নিয়ে আসছে না, তাদের নিয়ে এসে তাদের ফুল দিছে না। বললাম হ্যাঁ তাই তো দিচ্ছে, তুমি যা কেন। বলে যে বাবা এদের সিস্টেমটাই এরকম, আমি বহুত বছর জীবনে এত বছর পার করছি, আমার অভিজ্ঞতা থেকে এগুলো সবকিছু দেখছি। এরা এরকম করে তোমার কাছে টাকা হাতায় নিয়ে তারা প্রতারণা করবে, শেষে তাদের মুখ দেখবে না। যখন তাদের একসাথে অনেকগুলো টাকা হয়ে যাবে তারা প্রতারণা করে চলে যাবে। এবং হচ্ছে যে এটা একটা লোক দেখাবে, তোমার ফার্স্টে মনে হবে যে 10,000 টাকা ব্যবস্থা, ঠিক আছে। আমি দর্শকরা একটু খেয়াল করে শুনুন, ফার্স্টে মনে হয় যে 10,000 টাকা দিলে, 10,000 টাকা দিয়ে আমি কি কিনবো, কি কিনবা বলতে কি ওদের বিভিন্ন প্রোডাক্টের কথা বলতো, কিছু হার্বাল প্রোডাক্ট দেখাইতো, বলতো যে থাইল্যান্ডের বা মালয়েশিয়ার প্রোডাক্ট গুলো, হার্বাল কিছু জিনিস। আচ্ছা, তোমার কাছে কখনো কি মনে হয় না যে এই প্রোডাক্ট গুলো দাম এমন না, বা হ্যাঁ এটা মনে হয়েছিল, এটা একটু আমার খটকা লাগছে, যদিও প্রোডাক্টটা কি ওরা ফার্স্টে হাতে দেয় না, এটাও একটা সমস্যা। আচ্ছা, আমার একটা বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা তো তোমার কাছে দেয়, তার মানে তোমাকে তো সেল করাবে তোমাকে। হ্যাঁ, তো তুমি যদি বিক্রি না করতে পারো, তো তুমি কিভাবে আর কি ওখান থেকে বেনিফিটটা পাবে? ওই যে আমি বেনিফিট, ওইটার জন্য তো ওরা আমাকে নিয়মিত চাপ দিতে থাকবে, মানে আমি পরবর্তীতে যেটা শুনছি ওরা নিয়মিত চাপ দিতে থাকবে। কেন সেটা তো তুমি এখন বুঝছো, কিন্তু তুমি যখন চিন্তা করো যে স্বাভাবিক একজন মানুষ হিসেবে যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, কেনার পর তো সেটা আমাকে বিক্রি করতে হবে, তো বিক্রি না করতে পারলে তো আমি বেনিফিট কখনোই পাবো না। কারণ আমি কিনে কি করলাম, আমি লাভ না, ওই জায়গাতে আমি কোশ্চেন তো তোমার মতো আমি করছিলাম, তখন আমরা কি বলছেন বেনিফিট না করতে সমস্যা নাই, মানে ওরা তো চাপ দিবে পরবর্তীতে, ওরা তো সেটা মুখে বলে না, ওরা বলে যে সমস্যা নাই, আপনার কাছে তো প্রোডাক্টটা তো থাকতেছে, আপনার এই প্রোডাক্টটা তো কেউ নিয়ে যাচ্ছে না, আপনার কাছে তো আপনার প্রোডাক্ট নিচ্ছে না, আপনার তো লস হচ্ছে না, মানে কথাটা বুঝছো, আপনি সেল না করতে পারেন কিন্তু আপনার প্রোডাক্ট তো লস হচ্ছে না। আর ওরা তো ওই প্রোডাক্টকে আমার সেল করতে হইতো না, হয়তো কি আরো 10,000 টাকা দিয়ে ওরা সদস্য হইতো, ওই যাদেরকে সদস্য করাইতাম, ধরো তোমাকে সদস্য করাইতাম, তুমি নতুন প্রোডাক্ট কিনতা, ঠিক আছে, আমার প্রোডাক্ট আমার কাছেই থাকতো। মানে আমার প্রোডাক্টকে সেল করতেছি না এটা ব্যাপার না, আমার উদ্দেশ্য তখন থাকবে যে আমি একজন আরেকটা নিয়ে এসে ওদের ওই আরেকটা প্রোডাক্ট হচ্ছিল মানে সেল করানো, আরেকটা প্রোডাক্ট সেল করানো, মানে ওদের হ্যাঁ। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মানে বর্তমান দেখতে পাই, সেটা কিন্তু দেখতে পাই হচ্ছে আমাদের
বিভিন্ন ধরনের অ্যাপস এর ক্ষেত্রে কিন্তু আমরা অনলাইনের ক্ষেত্রে হ্যাঁ, এখানে হ্যাঁ। অনলাইন বলতে পারি Referral code রেফারেন্স কোড দিয়ে যে আপনি এই ঘরে বসে টাকা কামানোর মতো 500 টাকা আমি কিন্তু আজকে হ্যাঁ। 500 টাকা পেয়েছি হ্যাঁ। বিকাশের মাধ্যমে আমাকে পেমেন্ট করে দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আপনিও কিন্তু এরকম হ্যাঁ। ঘরে বসে একটা গেমস ডাউনলোড করে একটা গেমস খেলে তার মধ্যে টাকা পাবেন পেতে হ্যাঁ, পারেন। এবং আরো গ্রুপে জয়েন করে আমরা কোনো রিলস দেখলে বা ফেসবুকে কোনো ভিডিও দেখলে হঠাৎ করে অ্যাডভার্টাইজ আসে বা লিংক আসে বা কোনো মেসেজ দেয় আমাকে যেমন মনে আছে আমাকে দুজন মেসেজ দিছিল যে আপনি এটা ডাউনলোড করেন তাহলে আপনি হচ্ছে কুপন পাবেন, আপনি হচ্ছে ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, 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 এবং তৎক্ষণাৎ কিন্তু এখানে কিছু হ্যাকিংও হয় হ্যাঁ, আমাদের কিছু আছে যেহেতু আমরা অনলাইনে না যাই এমএলএম বিজনেস নিয়ে কিন্তু আমাদের যেহেতু এখন ডিজিটালাইজ হয়ে গেছে তো আলটিমেটলি এন্ডিং এ যে এই যে আমার প্রশ্ন যে সে নারী কি এখনো তোমার নক দেয়? আমি ভাবতেছিলাম যে এখন ওই প্রশ্নটা করে না কেন, করবে, কারণ ওর মন তো আমি জানি যে না এখন নক দেয় না, ওই দিন থেকে আমি যে না করছি এরপর থেকে সে আমার একটা নক দেয় না। মানে আমি কি আইডিটা পেতে পারি? তুমি তো সিঙ্গেল তাই না? ঠিক আছে, দেখা যাক আইডি আছে কিনা আল্লাহ জানে, এটা বহু বছর আগে যাবো তাই আচ্ছা ঠিক আছে সেটা তুমি আর আমি পরে বুঝলাম। আমি ডেভেলপে কি নাম কথা বলে এমএলএম বিজনেসে কি নাম না, নাম্বার আচ্ছা তাহলে হচ্ছে নাম আর যেমন আমি আমার বন্ধুকে বললাম যে ওকে নামতে না করছি, তেমনি আপনাদেরও বলবো কখনোই মানে যেখানেই দেখবেন যে অধিক লাভের ব্যাপার তাড়াতাড়ি আপনাকে বড় লোক করে দিবে, তাড়াতাড়ি আপনি ধনী হয়ে যেতে পারবেন, সেইগুলোতে কখনোই যাবেন না। মানে যেই ইয়েটা মানে কোনো আপনার যে চাওয়াটা বা হইতেছে আমাদের সকলেরই একটা হচ্ছে স্বপ্ন থাকে বা সফলতা থাকে, সফলতা আসলে একদিনে আসে না, সফলতা অনেক কষ্ট করে আসলে অর্জন করতে হয়। যখনই আপনার সফলতা একদিনে নিয়ে আসার ব্যাপার থাকবে বুঝবেন সামথিং ইজ রং। আচ্ছা এখানে কিছু কথা হচ্ছে যে আমাদের কিন্তু মোটিভেশনাল স্পিকার হিসেবে কয়েকজন ভালো ভালো ব্যক্তিত্ব আছে, যেমন আইমান সাদিক বলি, সুলেমান সুগম বলি, তারা কিন্তু পজিটিভ এবং আমাদের কিছু এনার্জি দেয়, মাইন্ড দেয়, যেগুলো আমাদের হচ্ছে যে কোনো কাজ করতে গেলে আমাদের ওই জায়গাটা সফলতা আসে। বাট এদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখি, এরা কোনো প্রোডাক্ট সেল করতে আসে না বা এরা আমাকে কোনো একটা বিজনেসে নামায় দিতে আসে না, এ আমাকে একটা উপায় বলতে দেয় যে আমি কিভাবে ওখানে আমি আমার এই বিপদ থেকে উঠে আসতে পারবো আমার বেসিসে, সে তার বুদ্ধি আমাকে দেয় না কখনোই। তো এইখানটাতে আমরা যখনই যাবো যে আমাদের কোনো একটা ইভেন্ট হলো বা কোনো একটা গ্রুপে আমরা গল্প করতেছি, তো এই সমাজ ব্যবস্থার মধ্যে হঠাৎ করে যদি কেউ একজন এক্সেপশনাল হয়ে তার রাতারাতি বড় লোক হওয়ার গল্পটা বলে, একটা জিনিস মনে রাখা উচিত সাজিদ যে আমি যদি সম্পদশালী হই আমি কখনোই চাবো না তুমি সম্পদশালী হও, তুমি আমার যতই আপন ফ্রেন্ড হও না যতই আমার আপন ভাই হও, আমি চাবো আমি নিজে বড় হবো, আমি কখনোই আরেকজনকে নিজে থেকে উপরে ওঠার জন্য এই বুদ্ধিটা কখনোই দিব না। আর পৃথিবীতে আসলে সম্পদ অর্জন করা তো অনেক কঠিন এবং সেটা রক্ষা করাও কঠিন। তো আসলে আমরা যারা হচ্ছে নিম্ন শ্রেণী বলি, মধ্যবিত্ত বলি, তার প্রতিনিয়ত কাজ করি, কষ্ট করি, তাহলে অর্থ উপার্জন একটা অন্যতম কষ্টদায়ক বিষয়। তো আসলে আপনারা খুব সহজে মনে রাখবেন যে এমএলএম বিষয়টা কিন্তু এত সহজ না বা এই জায়গায় আমাদের যাওয়া উচিত না। তো আর কোনো কিছু বলবো? আর কোন কিছু আসলে আমাদের যে আলোচনাটা ছিল এটা আশা করি সবাই মোটামুটি শুনছেন। আলোচনার উদ্দেশ্যটাই হলো আপনাদেরকে জানানো যে এই ধরনের অনেক মিষ্টি মিষ্টি কথা আপনাদের বলবে। এখন তো ডিজিটাল বিভিন্ন মাধ্যম হয়ে গেছে, এখন আইএমএলএম ব্যবসার যে ব্যাপারটা সেটা আরো চেঞ্জ হয়ে গেছে, অন্যভাবে আরো মানুষের সামনে আসা হয়। আর ফিজিক্যালিও অনেক ক্ষেত্রে হচ্ছে এমএলএম ব্যবসা কিন্তু এখনো আছে, গ্রামে গঞ্জে মফস্বল শহরের দিকে গেলে কিন্তু কম বেশি পাবি। তা আপনারা এগুলো সচেতন হন, ঠিক আছে? একসাথে সবাই মিলে কোনো একটা লাভ দেখানো, নিজের সর্বস্ব দিয়ে ওইখানে ইনভেস্ট করবেন, আসলে কোনো লাভ নাই, ঠিক আছে? সফলতার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে।